সবাইকে রাধে রাধে, শুভ সকাল। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি তারাপীঠের ব্লগগুলোই করছিলাম। তো আজকে আমরা তারাপীঠের বিকালটা ভাবলাম যে চলে যাব একটুখানি নলহাটিতে। তো নলহাটিতে ওখানে একটা মায়ের মন্দির আছে। মায়ের মন্দির বলতে মায়ের যে তোমরা সবাই জানো যে দুর্গা মা যখন সতীরূপে ছিল, দুর্গা মায়ের সমস্ত পার্টগুলো যখন ভগবান বিষ্ণু কেটে দিয়েছিল তার সুদর্শন চক্র দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সতীপীঠের অংশ পড়েছিল, তো সেগুলোই সতীপীঠ। তো এখানেও একটা সতীপীঠই আছে। এখানে মায়ের গলার নলি পড়েছিল, তো সেই গলার নলি থেকে এখানেও একটা মায়ের সতীপীঠের একটা অংশই রয়েছে। তো সেই মাকেই আমরা দেখতে এসেছিলাম। এটা নলহাটি তারাপীঠ থেকে কিছুটা দূরে যেতে হয়, সেই জন্য আমরা একটা অটো বুক করেছিলাম, দিয়ে আমরা সবাই মিলে এসেছিলাম। তো ফার্স্টেই নেমে যেখানে আমি দাঁড়ালাম সেখানে দেখলাম যে বাবার মন্দির। ভোলে বাবাকে দেখলে তো আমি একটু থাকতে পারি না, তাই আগে বাবার দর্শনেই গেলাম। তো গিয়ে দেখলাম মন্দিরটা লাগানো। তো এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, মন্দিরের ভিতরে 5জন ভোলে বাবা আছে। তো এটা পঞ্চভৈরব মন্দির, পাঁচটা শিবলিঙ্গ একসাথে রয়েছে। এটা আমি জানতে পারলাম পাশে একটা দোকান থেকে। তো বলে এবার পাশের দোকানটা ছিল, ওখান থেকে আমি পুজোর ডালা নিয়ে নিলাম। আর এখানে মাকে না যেন ক্ষীর ভোগ দেওয়া হয়। তো আর ক্ষীর ভোগটা আমরা ডেলি বানাই, আর মায়ের প্রসাদই এটা ক্ষীরভোগ। এখানে ক্ষীরভোগ দিয়েই মায়ের পুজো করা হয়। আর মায়ের মন্দিরটা দেখো কতটা সুন্দর। তো অনেকটাই বড় মন্দিরটা, নলহাটি মন্দিরটা। তো এবার আমরা যাচ্ছি মায়ের দর্শনে। আমাদের সাথে দেখছিলাম অনেক লোকও এসেছে, যারা দর্শন করতে এসেছে বিভিন্ন জায়গা থেকে। মালদা থেকে একজন এসেছিলো, ওনার সাথেও আলাপ হয়েছিল। তো আমার ছেলের হাতে আমি পুজোর ডালাটা দিয়ে উপরে উঠছিলাম, আর বাকি আমাদের ঘরের লোকরা আগে থেকেই মন্দিরে ছিল। তো এই দেখো মাকে দর্শন করাচ্ছি। এখানে ফোন অ্যালাউ আছে, তাই কোনো ব্যাপার না। আর খুব একটা ভিড় ছিল না, মোটামুটি ফাঁকাই ছিল। এই দেখো মায়ের মায়ের গর্ভগৃহ। আর এখানে দেখো না সতীপীঠে মায়ের বিভিন্ন রূপগুলো রয়েছে। বিভিন্ন রূপ বলতে সতীপীঠের রূপ না, মায়ের পাঁচ যেগুলো অবতার রয়েছে, বিভিন্ন মূর্তি রয়েছে, সেগুলো রয়েছে নবদুর্গার মূর্তি। আর এখানে গনু বাবার একটা মন্দির রয়েছে, দেখো এই যে গনু বাবা উপরে রয়েছে পাথরের উপরে। তো এইখানে দেখো সারদা মা আর রামকৃষ্ণ আর বিবেকানন্দ রয়েছেন। আর এরপর মন্দিরে ঘোরার পর আমরা চলে গেলাম ভোলে বাবার মন্দিরে। সেখানে আমরা ভোলে বাবাকে একটু জল দিচ্ছিলাম। তো ওখান থেকে ঘটি নিয়ে আমরা বামুনটাকে জিজ্ঞাসা করি জল দেওয়া যাবে, বললো হ্যাঁ। আর ভোলে বাবাকে দেখলেই আমার একটু জল দিতে ইচ্ছা করে, তো সেই জন্য আমি জলও দিচ্ছিলাম। ভোলে বাবার মাথায় সমস্ত জলগুলো ঢাললাম। সকালটা আমাদের এমনি হোটেলেই কেটেছে। প্রথমে ভেবেছিলাম আমরা তারাপীঠ মন্দিরে যাব, কিন্তু তারপর ভাবলাম না, চান টান করে তাড়াতাড়ি বেরিয়ে কোথায় যাব ডিসাইড করতে পারছিলাম না আসলে। তারপর এই নলহাটির কথাটা শুনে ভাবলাম এখানেই যাই, যে গিয়ে মন্দিরটায় দেখে আসি আর মায়ের দর্শনও করে আসি। যেহেতু মায়ের এখানে একটা সতীপীঠ আছেই কাছাকাছি, তো মায়ের দর্শন করা যাবে, এটা ভেবেই আমরা বেরিয়ে পড়ি। তো এখানে পুজো আর্চা করে আমরা চলে যাব আবার হোটেলে। হোটেল থেকে ব্যাগ প্যাকিং করতে হবে, কারণ কালকেই আমাদের বেরিয়ে যাওয়ার কথা। তোমরা জানো কালকে আমরা বাড়ি ফিরবো, কারণ হয়ে গেল দেখতে দেখতে অনেক দিন। আর এখান থেকে বেরিয়ে আমরা যেখানে এলাম সেটা হলো বামদেব বাবার নিজের আদি ঘর, মানে দিদির জন্মঘর, জন্মস্থান যেটা। তো ওখানে আমরা ওখান থেকে আমরা একটু দর্শন করে এলাম। এই দেখো এখানে ভালোবাসার তারাপীঠটা দেখেছি কী সুন্দর। এসেই মন্দিরে আরতির ঘণ্টার আওয়াজ পেয়ে আমরা মন্দিরে ছুটে গেছিলাম। যেহেতু হোটেলটা মন্দিরের সামনে, কিন্তু এতটাই ভিড় ছিল যে আমরা মন্দিরে মাকে থেকে আরতি দেখা সম্ভব ছিল না, তাই জন্য আমরা এখানে বাইরে অন স্ক্রিনে মায়ের আরতি দেখা যাচ্ছিল, তো সেখান থেকে আরতি দেখছিলাম। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ ভিড় হয়েছে আজকে গোটা মন্দির চত্বর। সবাই এখানে অন স্ক্রিনে দেখছে, আর ওই পাশে যারা আগে থেকে রয়েছে মায়ের, তারা ওখানে মায়ের আরতি ডাইরেক্ট দেখছে। তো সেটা তো গেল কালকের পর্ব। তারপর ভোরবেলায় পর নেক্সট দিন আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তারাপীঠ যাত্রা আমাদের এখানেই শেষ। তো এবার যে আমরা এক্সপ্রেসটা নিয়েছিলাম সেটা একদম স্লিপার সিট ছিল, শুতে পাওয়ার মতো, কিন্তু এতটা গরম ছিল, কারণ এটা এসি ছিল না। এসি এসি আমাদের রিজার্ভেশন পাইনি, আর প্রচণ্ড গরম ছিল ট্রেনে। কি বলবো, যাওয়ার দিনকে আমাদের এত কষ্ট হয়নি, কারণ বৃষ্টি হয়েছিল। আসার দিনকেই বুঝতে পারছিলাম কতটা গরম পড়ে গেছে। গরমে ভালোই কষ্ট হচ্ছিলো। ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল। তারপর বাড়িতে এসে বেটুদের জন্য নিয়ে এসেছিলাম আবির আর পিচকারি, কারণ তোমরা সবাই জানো যে কালকে হোলি। হোলির জন্য আজকে পরের দিন এটা মানে হোলির দিনকে এই বেটুটা সকালবেলা আবির খেলছে দেখো। আর বেটুদের আমি কোথায় রেখে গেছিলাম বলো তো, আমার বাপের বাড়িতে। এমনিতেও বেশি জার্নি করলে আমি বেটুদের নিয়ে যাই না, কারণ আমার ট্রেনে ফেনে নিয়ে যেতে ভালো লাগে না ঠিক, সেই জন্য ওদেরও অসুবিধা হয়।
আর কাপড় জামাও বিভিন্ন নোংরা থাকে হোটেলে, সেই জন্য ওদেরকে নিয়ে যাই না, আমি বাড়িতেই রাখি যাতে ওরা আরামে থাকতে পারে। তো সবাই বলো বেটুকে শুভ দোলযাত্রা, শুভ দোল পূর্ণিমা, তোমাদের সবাইকে হ্যাপি হোলি। তো আমাদের বেটুর তরফ থেকেও হ্যাপি হোলি। দেখো আমার বেটি রং মেখে কতটা খুশি। আর এখানে ওর দাদা পিচকারি নিয়ে বেটুদের সাথে খেলতে ব্যস্ত, যেটা প্রতিবারে ও করে। ও রং গুলতে চাইছিল, আমি বললাম না তুই জল দিয়ে পিচকারি দে, আর রং দিয়ে তোকে দিতে হবে না। তো ওইগুলোই দিচ্ছিল ও বেটুদেরকে। তো সবাই খুব ভালো নিশ্চয়ই দোলযাত্রা কাটিয়েছো। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর দেখো রং টং খেলার পর বেটুরা নতুন জামা কাপড়ে সেজে নিয়েছে ফুল আর মালা দিয়ে। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা, বেটুদের জন্য আমি এনেছিলাম তারাপীঠের সন্দেশ, মায়ের সন্দেশ, মানে পুজো দেওয়া না, বেটুদের জন্য আলাদা করে এনেছিলাম পুজো দেওয়ার জন্য। আর এখানে আমার রাধা গোবিন্দকে দেখো কি সুন্দর লাগছে, তারও দর্শন তোমরা করে নাও। আর এই দেখো, আর যারা যারা আমার চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগে থেকেই আছো অলরেডি সাবস্ক্রাইব করা আছে আর আমার ভিডিওগুলো তোমরা দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এইটুকুই।